আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব বড় ব্যবধানে বেসরকারিভাবে জয়ী জামায়াত আমির। এখন জানিয়ে দিব বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলা হলো। তারপর জানিয়ে দিব ৯,০০০ ভোটের ব্যবধানে জিতলেন জামায়াতের প্রার্থী কামাল হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দেব ৩ আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। বড় ব্যবধানে বেসরকারিভাবে জয়ী জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়। জানা যায়, ঢাকা ১৫ আসনে মোট কেন্দ্র ১২৭টি। এ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৮২,৬৪৫, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬১,৯২০ ভোট। জামায়াত আমির এখানে ২০,৭২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এই আসনে মোট ভোটার ছিল ৩,৫১,৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,৬১৬ জন আর নারী ভোটার ১,৭২,০৯৮ জন। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলা হলো। বাংলাদেশের নির্বাচনী হাওয়াটা এবার আলাদাই মনে হচ্ছে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার আমলের চেয়ে এবারের নির্বাচনী পরিবেশ একেবারেই ভিন্ন। সদ্যসমাপ্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সঙ্গে নিজের পূর্ব অভিজ্ঞতা মিলিয়ে এমন তুলনামূলক মন্তব্যই করেছেন বিবিসির যোগিতা লিমায়ে। বিশ্বের প্রায় সব গণমাধ্যমে এদিন মধ্যমণি হয়ে ওঠে বাংলাদেশের নির্বাচন। বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক ওই সংবাদদাতা আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমি বাংলাদেশে ছিলাম। তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তখনকার নির্বাচনী পরিবেশ এখনকার থেকে একেবারেই ভিন্ন ছিল। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় ঘুরে বেড়ানোর সময় দেখেছিলাম ভোটকেন্দ্রে এজেন্ট, প্রচার সামগ্রী ও পোস্টার প্রায় একটিমাত্র দল, শেখ হাসিনার আওয়ামী লীগের। এক ধরনের সীমাবদ্ধ পরিবেশ ছিল। আমরা যখন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম তারা খোলাখুলি কথা বলতে ভয় পেতেন। আমরা যেসব ভোটারের সঙ্গে কথা বলেছি তাদের অনেকের মধ্যেই স্পষ্ট উত্তেজনা ও প্রত্যাশা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার চোখে পড়ছে। অবশ্যই এই নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, যা ভোটটি সত্যিই অবাধ ও সুষ্ঠু কিনা সে প্রশ্নে একটি ছায়া ফেলেছে। গোপালগঞ্জে, যা আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত, আমাদের এক সহকর্মী জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ভোটকেন্দ্রগুলো প্রায় ফাঁকাই ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়তে থাকে। বিবিসির অন্য এক রিপোর্টে বলা হয়, নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘাঁটি গোপালগঞ্জের ভোটকেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি খুবই কম ছিল। নির্বাচন নিয়ে লাইভ আপডেট দিচ্ছে ভারতের একাধিক গণমাধ্যম। এর মধ্যে এনডিটিভির খবরে বলা হয়, এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে প্রভাবশালী দুই রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা ও খালেদা জিয়ার অনুপস্থিতিতে। অতীতের এক বিস্ময়কর রাজনৈতিক শূন্যতা পূরণ করে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এতে অংশ নিয়েছেন। ৬০ বছর বয়সী বিএনপির এই নেতা প্রায় ১৭ বছর নির্বাসন থেকে দেশে ফেরেন গেল ডিসেম্বরে। এছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু শিরোনামে লাইভ আপডেট দিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্য অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কর্মকর্তারা জানান, এসব কেন্দ্রের ৯০% সিসিটিভি নজরদারি থাকবে। ঢাকায় মোতায়েন থাকা অনেক পুলিশ সদস্য বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন। এদিকে ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সাথে নাদিল্লি সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সেই সাথে জামায়াত আমির বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। এনডিটিভিকে তিনি বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।
বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতির মধ্যে ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। এতে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের আসন্ন নির্বাচন সাম্প্রতিক ইতিহাসের অন্য যে কোনো নির্বাচনের মতো নয়। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে জোট করে একটি ইসলামপন্থী দল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে। ডয়েচে ভেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1971 সালে স্বাধীনতার পর প্রথমবারের মতো ইসলামপন্থী শক্তিগুলো তাদের সবচেয়ে শক্তিশালী নির্বাচনী উপস্থিতি দেখাতে প্রস্তুত বলে মনে হচ্ছে। এটি মুসলিম সংখ্যাগুলো দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার নতুন রূপ তৈরি করছে। ৯,০০০ ভোটের ব্যবধানে জিতলেন জামায়াতের প্রার্থী কামাল হোসেন। ঢাকা ৫ আসনে প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৯,০০০-এর বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো নবী উল্লাহকে হারিয়েছেন। মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬,৬৪১ ভোট, আর মো নবী উল্লাহ পেয়েছেন ৮৭,৪৯১ ভোট। আজ শুক্রবার সকাল 6:45 রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। ঢাকা ৫ আসনে পোস্টাল ভোটসহ ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এ আসনে মোট ভোটার ৪,১৯,৯৯৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২,০৪,৭৫০ জন। ভোট বাতিল হয়েছে ৩,৩৮০টি। সেই হিসাবে বৈধ ভোট ছিল ২,০১,৩৭০টি। ভোট পড়ার হার ছিল ৪৯%। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো ইব্রাহিম হাতপাখা প্রতীকে ১৪,২০৬ ভোট পেয়েছেন। ৩ আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও ৩টি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। আসনগুলো হল শেরপুর ২, চট্টগ্রাম ২ এবং চট্টগ্রাম ৪। মূলত এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল ঘোষণা স্থগিত থাকবে। গতকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ইসির এ সংক্রান্ত ৩টি আলাদা চিঠি জারি করা হয়েছে। চট্টগ্রাম ৪, আসলাম চৌধুরী। ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্ধৃত এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনী এলাকা ২৮১ চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে ওই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে। চট্টগ্রাম ২, সরোয়ার আলমগীর। একইভাবে চট্টগ্রাম ২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে জানানো হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্ধৃত এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। শেরপুর ২, মোহাম্মদ ফাহিম চৌধুরী। এদিকে শেরপুর ২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬ রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্ধৃত এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে পারবেন। তবে ওই মামলার চূড়ান্ত আদেশের উপরই মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।